সরকার কি রেফারির দায়িত্ব ছেড়ে দিয়েছে, যেটি আনম এহসানুল হক মিলন বলছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রেস সচিব বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, কারা আসলে ঠেকাতে চাইছে ফেব্রুয়ারি নির্বাচন? জি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সরকার রেফারির দায়িত্ব ছেড়ে দিয়েছে কিনা, আসলে এইগুলি খুব মানে ইন্টারেস্টিং টার্ম, নানানভাবে ইউজ। ওই যে আপনারা শুরু করছিলেন না যে আঙ্গুল সোজা বাঁকা, রেফারি, হ্যাঁ, বল অন্যের কোর্টে ঠেলে দেয়া, এগুলি নিয়ে আসলে সরকার কিভাবে দায়িত্ব পালন করছে, কি দায়িত্ব পালন করছে। রেফারিও তো মাঠের মধ্যে যদি দুই দলের মধ্যে কোনো সংকট বেঁধে যায়, দুই ক্যাপ্টেনকে ডেকে বলে যে আপনারা একটু আলাপ করে দেখেন ডিসাইড করা যায় কিনা। ধরুন রেফারি বা এটাকে যদি আমি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তির কথা বলি, তাহলে এই যে পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি বলছে আপনারা নিজেরা আলাপ করে দেখেন সলিউশন করা যায় কিনা, এই কথাটা কে বলেছে? যে বলেছে সে কি রেফারি না? সুতরাং অনেক কিছু এভাবে বলা যায়। সরকার সরকারের দায়িত্ব সঠিকভাবেই পালন করার চেষ্টা করছে। সরকার যেখান থেকে যেভাবে পরামর্শ পাচ্ছে সেগুলিও শোনার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, আমলে নিচ্ছে। এক আর আপনি প্রেস সেক্রেটারির যেই বক্তব্য রেফারেন্স দিয়ে বলছেন যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, এটার মধ্য দিয়ে আসলে যেটা হয় যে সরকারের নির্বাচন সংক্রান্ত যে কমিটমেন্টের জায়গা, অভিপ্রায়, সরকার নির্বাচনের বিষয়টা কত সিরিয়াস। ইনফ্যাক্ট আপনি যদি ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচনের যে ঘোষণা এসেছে, সেই সময় নির্বাচন করার জন্য যদি টেকনিক্যালি আপনি ধরে আমাদের অতীত নির্বাচনগুলিকে বিশ্লেষণ করে দেখেন যে ঠিক এই সময়ে এসে, অর্থাৎ নির্বাচনের এই কমাস আগে এসে কতটুকু কাজ হয়ে যাওয়ার কথা ছিল, প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা ছিল, সেটা হয়েছে কিনা আপনি দেখবেন যে সেটা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যেগুলি হয়ে যাওয়ার কথা সেগুলিও হয়ে যাবে। সুতরাং নির্বাচনের যেই স্বাভাবিক গতি প্রকৃতি, স্বাভাবিক প্রস্তুতির বিষয় নির্বাচন কমিশনের এন্ড থেকে এবং সরকারের এন্ড থেকে তা খুব ভালোভাবেই নেওয়া হচ্ছে। ঠেকানোর চেষ্টা করছে কে, এটা খুবই ট্রু। আপনি দেখছেন তো কারা নির্বাচন ঠেকানোর জন্য তো ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু হয়েছে। মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দিল্লি থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পোস্ট হচ্ছে যে কারা না থাকলে কারা ভোট করবে দেখবো আমরা, তাই না? সো কারা নির্বাচন ঠেকাতে চায় সেটা স্পষ্ট। দেখুন, গত 2 নভেম্বর আমি একটি টেলিভিশন টক শোতে কথা বলছিলাম, সেখানে এই প্রশ্ন ছিল যে নির্বাচন হবে কিনা, এটা নিয়ে জনমনে এখনো এক ধরনের শঙ্কা আছে, নাগরিকরা মনে করে, প্রশ্ন করে। তো 2 নভেম্বর রাতের বেলার ওই শোতে আমি বলছিলাম যে হ্যাঁ, এটা সত্য, আমি অস্বীকার করছি না, নাগরিকদের মধ্যে নানান পরিসরে এই প্রশ্নটা আমরাও শুনি, কোথাও দেখা হলে জিজ্ঞেস করে আসলে ইলেকশন হবে কিনা। এর বেশ কিছু কারণ আছে। এর একটা কারণ আমি সেই 2 নভেম্বর রাতে বলছিলাম যে দেশের সবচেয়ে বড় দল বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। সো অনেকের মধ্যে আশঙ্কা, বিএনপি যেহেতু প্রার্থী ঘোষণা করছে না, তার মানে এখনো বুঝি নির্বাচনের ফেসে আমরা ঢুকি নাই। তো আমি 2 নভেম্বরের রাতের কথা বলছি। 3 নভেম্বর বিকেল বেলায় বা দুপুরের পর বিএনপি তার প্রার্থী ঘোষণা করেছে। আপনি খেয়াল করেন পুরো দেশ নির্বাচনের মধ্যে ঢুকে পড়েছে। এরপরে আসেন আপনি যেই অংশটা নির্বাচন হবে না বলছে, যে তাদের তো একটা সুনির্দিষ্ট, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। উদ্দেশ্য আছে, তারা চাচ্ছে না তারা যাকে চায় তাকে বাদ দিয়ে নির্বাচন হোক, সেটা চাচ্ছে না। সেজন্য এখন বিএনপির প্রার্থী ঘোষণার পর আমি কেমন শোনাবে আমি জানি না, মিলন ভাই আছেন, উনিও ভালো হয়তো এটা বলতে পারবেন। আমি খেয়াল করছি বিএনপির কিছু কিছু মানুষ মনোনয়ন বঞ্চিত হয়েছেন, এটা তো ফ্যাক্ট। বিএনপির মতো বড় দলে মিলন ভাইয়ের আসনে তো অনেক প্রত্যাশী ছিলেন, সবাইকে তো পার্টি অ্যাকোমোডেট করতে পারবে না একটা সিঙ্গেল নমিনেশনের জন্য। এই মনোনয়ন বঞ্চিত যারা হয়েছেন তাদের অনেকেই এখন আবার নানান প্ল্যাটফর্মে বলা শুরু করেছেন নির্বাচন আসলে হচ্ছে না। আমি এটা বেশ কয়েক মাস আগে থেকে বলছি যে আমাদের এখানকার নির্বাচনী রাজনীতিতে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে যে বাস্তবতা আমরা দেখছি, তাতে সবাই এক বাক্যে স্বীকার করছে জামাত অনেক অর্গানাইজড এই জায়গায়। দেখুন, জামাতের লোকেরা ভোট চাচ্ছে জামাতের জন্য, আর বিএনপির লোকেরা তাদের যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তারা এখন ঐক্যবদ্ধ হতে পারছে না ধানের শীষের জন্য বা দলের জন্য। এটা একটা সংকট। আশা করি সেটা দলীয়ভাবেই তারা কাটিয়ে তুলবেন। একই সঙ্গে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি বিবেচনা করেন, তাহলে আপনার ওই যে সমাজের নানান অংশে এই আলাপটা তুলে দেয়া, নির্বাচন আসলে হচ্ছে কিনা, নির্বাচন হবে কিনা, তাহলে দেখুন কতগুলি অ্যাক্টর
একই সময়ে ফাংশন করছে। যেই দল নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়েছে তার একটা অংশ, অর্থাৎ যারা মনোনয়ন বঞ্চিত, তারা নানান প্ল্যাটফর্মের সুযোগ পেলেই বলছেন নির্বাচন হবে না। যেই দল এই দেশে মানুষকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে মানুষ দ্বারা বিতাড়িত হয়েছে, তারা এখন মনে করছে যে তারা খুব গণতান্ত্রিক দল, তারা নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনী পদ্ধতিতে খুবই বিশ্বাসী, তারা ইতিহাসের সবচেয়ে সেরা কয়েকটি নির্বাচন দিয়েছে তাদের সময়ে, তাদেরকে ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। সুতরাং তাদের লাইট ভার্সন এবং ডিপ ভার্সন সবাই তাদেরকে রেলিভেন্ট করার চেষ্টা করছে এখানে নানান উপায়ে। অপরদিকে যেই মানুষগুলি টোটাল এই নির্বাচনের প্রক্রিয়া যদি থেমে যায়, কোনো না কোনোভাবে সুবিধাভোগী হতে পারে। আমি এই কোনো না কোনো বলতে অনেক বড় জায়গা, এটা এক একজন এক এক জায়গায়। আমাদের নাগরিকদের মধ্যে একটা, নাগরিকদের মধ্যে নয় মানে কিছু কিছু মানুষের মধ্যে একটা বড় সংকট হচ্ছে ব্যক্তি স্বার্থে যায়। ধরেন ফর এক্সাম্পল, আমি খুব ক্ষুদ্র জায়গা থেকে বলি, আমি তো সরকারের সঙ্গে চাকরি করছি, আমার এই সরকারের সঙ্গে চাকরির চুক্তি হলো যে এই সরকার বা প্রধান উপদেষ্টা যেদিন মেয়াদ শেষ হবে একই সঙ্গে আমার মেয়াদও শেষ হবে। এখন আমার যদি ব্যক্তিগত অভিপ্রায় পেয়ে বসে যে না, প্রধান উপদেষ্টার মেয়াদ কোনোদিন শেষ করতে দেওয়া যাবে না আমার চাকরিটা দীর্ঘায়িত করার জন্য, সুতরাং আমি আমাকে দিয়ে উদাহরণটা দিলাম আপনার বোঝার সুবিধার্থে এবং কাউকে হার্ট না করার জন্য। তো নানান জনের নানান অভিপ্রায় থাকতে পারে যে এই সরকার আরো কিছুদিন থাকলে দেখি কোনোভাবে সুবিধা নেওয়া যায় কিনা, বা এই সরকার আরো কিছুদিন থাকুক দেখি টোটাল প্রক্রিয়াটাকে বিতর্কিত করা যায় কিনা, পলিটিক্যাল পার্টিগুলিকে এদের ঐক্যটা আরো ফাটল ধরানো যায় কিনা, এর মধ্যে কাউকে কাউকে রেলিভেন্ট করে তোলা যায় কিনা। সুতরাং এই সমস্ত বাস্তবতায় ওই প্রশ্নগুলি আসে বলেই সরকারের অভিপ্রায়টা, সরকারের প্রচেষ্টা এবং সরকার তার কমিটমেন্টের জায়গাটা নাগরিকদের কাছে বারবার পরিষ্কার করার চেষ্টা করে এবং নাগরিকদেরকে তাদের প্রত্যাশিত নির্বাচন, এটা কিন্তু সত্য, মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে, মানুষ ভোট দিতে চায়। ইভেন মানুষ এখন একটা পর্যায়ের মানুষ আর ওই আমরা এখানে গণভোট আগে হবে কি পরে হবে, পিআর হবে কি হবে না, এসব নিয়ে আর ব্যস্ত নেই। আপনি যে সমস্ত এলাকায় অলমোস্ট মেজর পার্টিগুলির ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, আপনি মিলন ভাইকে জিজ্ঞেস করতে পারেন, ওনার এলাকায় কচু এলাকায় কিন্তু মানুষ এখন ভোটের ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ওখানে চায়ের দোকান গরম, কারণ দুই পার্টিরই অলমোস্ট ক্যান্ডিডেট সেখানে ঘোষণা হয়ে গেছে। সেই সমস্ত জায়গাগুলিতে এক ধরনের মানুষ অনিশ্চিত থাকে, যেখানে সে যাকে পছন্দ করে তার দলের হয়তো ক্যান্ডিডেট এখনো আসে নাই, উনি এখনো ডিসাইড করতে পারছেন না আমি কি রহিম ভাইয়ের পক্ষে থাকবো না করিম ভাইয়ের পক্ষে থাকবো, দুই ভাই তার দলের, সো কোন ভাইয়ের পক্ষে গেলে কোন বিপদ হয়। সুতরাং পার্টি যখন ডিসাইড করে ফেলবে যে সিঙ্গেল ক্যান্ডিডেট অমুক, তখন সহজ হয়ে যায়। আমরা বাংলাদেশ এখন কমপ্লিটলি ইলেকশন ফেজে আছে, এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।